ওয়েলকাম এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটি আন্ডার একটা টপিক অ্যামেন্ডমেন্ট, এই টপিকটা থেকে বিগত কয়েক বছরে WBCS প্রিলিমসে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা এক করে অ্যানালিসিস করব। তো অ্যানালিসিস করার আগে বলে রাখি, এই যে অ্যামেন্ডমেন্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট, এটা আমরা জেনারেলি অ্যামেন্ডমেন্ট করি হচ্ছে আর্টিকেল 368 অনুসারে। এবং এই আর্টিকেল 368 যেটা, সেটা হচ্ছে তোমার পার্ট 20-তে আছে, তাই তো? এই যে অ্যামেন্ডমেন্টের কথা আর্টিকেল 368 অনুযায়ী, এটা হচ্ছে তোমার আর্টিকেল যদি জিজ্ঞেস করে তাহলে আর্টিকেল 368, আর যদি পার্ট জিজ্ঞেস করে তাহলে পার্ট হচ্ছে পার্ট 20। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই পার্ট 20-তে যে অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে, এটাতে শুধুমাত্র একটা আর্টিকেলই আছে, সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 368। ঠিক আছে, একটাই আর্টিকেল আছে। চলো দেখা যাক কোশ্চেন দেখি এক এক করে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, এটা হচ্ছে বলছে হাউ মেনি অ্যামেন্ডমেন্টস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ সো ফার বিন মেড। আচ্ছা, এটা তখন 1999 এসছে, তো আমার কারেন্ট ডেটা নিয়ে লাভ আছে, তার বেশি কারেন্ট ডেটাটা দেখবো আমি। তো তুমি যদি 2020 সাল অবধি দেখো, 2020 সালের জানুয়ারি মাসে লাস্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তাই তো? অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার মানে এখনো পর্যন্ত ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি তুমি বলো, তাহলে কতগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে? সেটা হচ্ছে 104খানা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই যে 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2020 সালের জানুয়ারি মাসে করা হয়েছে, এটা তোমার যে রিজার্ভেশন আছে ফর SCs অ্যান্ড STs, কোথায় আছে? লোকসভায় আর স্টেট লেজিসলেচারে, হ্যাঁ, স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলিতে এবং লোকসভায়। এই যে SC STদের জন্য যে সিট রিজার্ভ আছে, এই রিজার্ভেশন অফ সিট আরো 10 বছরের জন্য বাড়ি দেওয়া হলো, আরো 10 বছরের জন্য বাড়ি দেওয়া হলো। তার মানে এটা থাকবে আপ টু ইয়ার 2030। আরও আগে একটা কি ছিল, যে আমরা অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য লোকসভায় এবং স্টেট লেজিসলেচারে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সিট রিজার্ভ থাকতো, বাট এই অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে সিট রিজার্ভ, এই ব্যাপারটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো, তার মানে এখন আর নেই। তো এটা হচ্ছে তোমার লেটেস্ট অ্যামেন্ডমেন্ট 104th। তাহলে এখনো পর্যন্ত কটা করা হয়েছে? এটা তো আগের প্রশ্ন বলে অপশন নেই, এখনো পর্যন্ত 104টা করা হয়েছে। সবসময় পরীক্ষা দেওয়ার আগে তুমি নিউজে খবর রাখবে যে আরো কিছু অ্যামেন্ডমেন্ট হলো কি না হলো, সেই অনুসারে কারেন্ট ডেটা চেক করে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, কি বলছে, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ দ্য সিটিজেন ইনসার্টেড, তাই তো? ফান্ডামেন্টাল ডিউটি ইনসার্ট করার কথা বলা হয়েছে। তো এই যে ফান্ডামেন্টাল ডিউটি, এটা আমরা জানি যে ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে তোমার কবে না, তো 42nd অ্যামেন্ডমেন্ট, তাই তো? 42nd অ্যামেন্ডমেন্ট এটা কোন সালে হয়েছিল? 1976। এই যে 42nd অ্যামেন্ডমেন্ট 1976, এই 42nd অ্যামেন্ডমেন্টে এতই চেঞ্জ করা হয়েছিল যে এটাকে অনেক সময় মিনি কনস্টিটিউশনে বলা হয়, তাই তো? 42nd যেটা, সেটাকে আমরা কি বলি? মিনি কনস্টিটিউশনে বলা হয়, কারণ এখানে এই অ্যামেন্ডমেন্টে প্রচুর চেঞ্জ করা হয়েছিল। আচ্ছা, তো এখানে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছিল, তাই তো? ইনসার্ট করা হয়েছিল। আচ্ছা, এই যে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলছি, এটা একটা নতুন পার্ট 4A অ্যাড করা হয়েছিল, তাই তো? পার্ট 4A, এবং এখানে আর্টিকেল যেটা অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে আর্টিকেল 51A, আর্টিকেল 51A, তাই তো? এবং এই যে আর্টিকেল 51A, এই 51A তে কটা ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে? এইখানে টোটাল 10টা ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে এই আর্টিকেল 51A তে। পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে তুমি যদি দেখো 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হ্যাঁ, 2002 তে, তখন আমরা দেখলাম যে আরো একটা অ্যাড করা হলো ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে এখন যদি বর্তমানে জিজ্ঞেস করে, তাহলে বর্তমানে হচ্ছে 11টা ফান্ডামেন্টাল ডিউটি, এটা আরেকটা অ্যাড করা হয়েছে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তে। ঠিক আছে,
আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে ফান্ডামেন্টাল ডিউটিটা আমরা কার রেকমেন্ডেশনে অ্যাড করেছি, তো এটা কার রেকমেন্ডেশন? সর্দার শরণ সিং কমিটির, তাই তো? শরণ সিং কমিটি রেকমেন্ডেশন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা দেখো এই কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যান্টি ডিফেকশন ল? এই অ্যান্টি ডিফেকশন ল কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট? সেটা হচ্ছে 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তাই তো? এবার এই 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোন ইয়ারে সেটাও তোমাকে জেনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার 1985 তাই তো? এটা হচ্ছে তোমার অ্যান্টি ডিফেকশন ল। আচ্ছা, এই অ্যান্টি ডিফেকশন ল 52nd অ্যামেন্ডমেন্ট 1985 এ কি করা হয়েছিল? একটা নতুন শিডিউল অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে 10th শিডিউল, তাই তো? আচ্ছা, পরবর্তীকালে এই অ্যান্টি ডিফেকশন লয়ে কি করা হয়েছে, যে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটা পরবর্তীকালে হয়েছে এবং সেই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2003। এখানে একটা চেঞ্জ করা হয়েছে পরবর্তীকালে, ঠিক আছে? চলো আচ্ছা, এবার দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইন দ্য প্রিয়াম্বল by to the Constitution of India by 42nd Amendment। আমরা এই 42nd Amendment আগেই বললাম, এটা যখন আমাদের দেশে ইন্টারনাল এমার্জেন্সি চলছিল ইন্দিরা গান্ধীর আমলে, এটা সেই সময় পাস করা হয়েছিল 1976 এ, এবং এত চেঞ্জ করা হয়েছিল তো এটাকে সময় মিনি কনস্টিটিউশনে বলা হয়। এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 কে এখানে প্রিএমবেলেও চেঞ্জ করা হয়েছিল, এবং এই প্রিএমবেলে যে চেঞ্জটা করা হয়েছিল সেখানে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। দেখো ইন্টিগ্রিটিটা এখানে নেই, বাট এখানে সোশ্যালিস্ট আর সেকুলার আছে, এটা আছে। এর সাথে আরেকটা অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রিএমবেলে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখা যাক। আচ্ছা দেখো এখানে কি বলছে, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন রিডিউস দ্য ভোটিং এজ ফ্রম 21 ইয়ার টু 18 ইয়ার, তাই তো? এটা তোমার কোথায় করা হয়েছিল? যে আমরা যে তোমার লোকসভায় আর স্টেট লেজিসলেচারে আমরা তো ভোট দিই, তাই তো? লোকসভার ভোটে আর স্টেট লেজিসলেচারে ভোটে পিপল অফ ইন্ডিয়া ডিরেক্টলি ভোট দেয়, তাই তো? তো এখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশনে তো আগে ছিল কি 21 বছর বয়সে যারা তারা ভোট দিতে পারবে। তো এই বয়সটা 21 থেকে 18 করা হয় যে অ্যামেন্ডমেন্টের দ্বারা, সেটা হচ্ছে তোমার 61st অ্যামেন্ডমেন্ট। সেটা হচ্ছে তোমার ইয়ারটা যদি জিজ্ঞেস করে তাহলে ইয়ারটা হয়ে যাবে তোমার 1989, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড আন্ডার, ঠিক আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমেই বলেছি আগে যে আর্টিকেল 368 অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায়, এবং এটা যদি পার্ট জিজ্ঞেস করে তাহলে পার্ট হচ্ছে পার্ট 20, তাই তো? পার্ট 20 তে আর্টিকেল 368 আছে, এবং এই যে পার্ট 20 যেটা আমি পার্ট 20 কথা বলছি এতক্ষণ ধরে, এই পার্ট 20 তে আর্টিকেল 368 আছে। এটাই হচ্ছে একমাত্র আর্টিকেল, মানে পার্ট 20 তে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কটা আর্টিকেল আছে, তাহলে তোমার হয়ে যাবে হচ্ছে একটা আর্টিকেল 368। আচ্ছা, আমরা যে অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটার যে প্রসিডিওর, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে প্রসিডিওর, এটা আমরা কোথা থেকে নিয়েছি? এটা আমরা নিয়েছি সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে, তাই তো? এটা আমরা নিয়েছি সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। তো চলো নেক্সট। আচ্ছা দেখো, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ মেড ইন দ্য ইয়ার। যে প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা, সেটা তোমার কনস্টিটিউশন লাগু হওয়ার 1 বছরের মাথাতেই করতে হয়েছিল, সেটা হচ্ছে 1951 এ। এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এটাতে একটা তখন কি হয়েছিল অ্যাকচুয়ালি, তখন অ্যাকচুয়ালি আমাদের ল্যান্ড রিফর্ম করা হয়েছিল, তাই তো? জানো ল্যান্ড রিফর্ম করা হয়েছিল। তো এই ল্যান্ড রিফর্মটাকে প্রোটেক্ট করার জন্য কি হয়েছিল, একটা শিডিউল অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে 9 শিডিউল অ্যাড করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, 9 শিডিউল অ্যাড করা হয়েছিল। তো এই 9 শিডিউলটা অ্যাড করা হয়েছিল এই ল্যান্ড রিফর্মটাকে প্রোটেক্ট করার জন্য, এবং যে ল গুলো যদি এইখানে প্লেস করা হতো, যদি কোনো লকে ধরো তোমার 9 শিডিউলে প্লেস করা হলো,
এটা বলা হয়েছিল যে 9 শিডিউল যদি প্লেস করা হয় তাহলে সেই লটা জুডিশিয়াল রিভিউর বাইরে চলে যাবে, সেই লটার উপর জুডিশিয়াল রিভিউ করা যাবে না, এটা তখন অরিজিনালি বলা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে 1951 এ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, একটা শিডিউল অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে 9 শিডিউল। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, by which amendment of the Constitution of India the right to property was excluded from the fundamental right? আচ্ছা দেখো, এই কোশ্চেনটা আমরা সম্ভবত ফান্ডামেন্টাল রাইটে যখন করেছিলাম, আগে একবার আলোচনা করেছিলাম, তার একবার করছি। দেখো যদি অরিজিনালি দেখো, অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল? অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। ঠিক আছে, আচ্ছা ফান্ডামেন্টাল রাইট গুলো আমি বলেছিলাম আগে, কিভাবে মনে রাখবো আমরা? ই এফ ই এফ ই। আচ্ছা এটা কি? এটা হচ্ছে তোমার রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল কত? আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। আচ্ছা এফ কি? রাইট টু ফ্রিডম, এটা কত? এটা হচ্ছে তোমার আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22। আচ্ছা এটা কি? রাইট, এটা হচ্ছে, এটা মনে রাখবে, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। ঠিক আছে, এটা হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। আচ্ছা এটা হচ্ছে তোমার আর্টিকেল 23 থেকে আর্টিকেল 24। আচ্ছা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, তাই তো? ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা কত? এটা তোমার আর্টিকেল 25 থেকে 28, 25 থেকে 28। আচ্ছা এটা কি? এটা হচ্ছে কালচারাল, আগে একটা কালচারাল বসবে, কালচারাল প্লাস এডুকেশনাল রাইটস, তাই তো? এটা তোমার কিছু কত আর্টিকেল যদি তুমি দেখো, আর্টিকেল 29 আর আর্টিকেল 30, তাই তো? 1 2 3 4 5। আচ্ছা এবার হচ্ছে এই সবগুলোকে প্রোটেক্ট করার জন্য কি আছে না, তো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, তাই তো? এটা আছে, এটা তোমার কত? এটা আর্টিকেল 32। আচ্ছা মাঝে দেখো আমি সব লিখেছি 14 থেকে 32, বাট আর্টিকেল 31 লিখিনি। এইটা হচ্ছে তোমার আগে ছিল রাইট টু প্রপার্টি। ঠিক আছে, রাইট টু প্রপার্টি এটা আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, মানে আগে ছিল 7টা, এখন হয়ে গেছে 6টা। এই যে রাইট টু প্রপার্টি, এটা তোমার ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করা হয়েছিল। সেটা কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইয়ার কত? এটা ইয়ার হচ্ছে 1978, 1978 এ করা হয়েছিল। আচ্ছা তারপরে কি করা হলো, এই যে রাইট টু প্রপার্টি, এটা ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করে দিয়ে এটা নিয়ে চলে যাওয়া হলো হচ্ছে আর্টিকেল 300 এ তে, আর্টিকেল 300 এ তে নিয়ে যাওয়া হলো। এটার পার্ট যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে পার্ট 12 এটা। ঠিক আছে, এটার পার্ট হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখন যদি জিজ্ঞেস করে এখন বর্তমানে কটা ফান্ডামেন্টাল রাইট আছে, এখন বর্তমানে আছে 6টা ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা আগে এটা ছিল ফান্ডামেন্টাল রাইট, এখন এটা আর্টিকেল 300 এ তে পার্ট 12 এ নিয়ে যাওয়া হয়েছে। এটা এখন আমাদের কাছে কি রাইট? লিগ্যাল রাইট। ঠিক আছে, এইবার তাহলে লিগ্যাল রাইট যেটা আমি বলছি আর ফান্ডামেন্টাল রাইটের পার্থক্য কি? আচ্ছা রাইট মানে কি? রাইট মানে হচ্ছে অধিকার, তাই তো? আচ্ছা দেখো আমি রাইটকে প্রথমে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট আর একটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল রাইট। এই যে এক্সট্রা কনস্টিটিউশনাল রাইট, এটাকে আমরা স্ট্যাচুটরি রাইটস বলি, স্ট্যাচুটরি রাইটস। ঠিক আছে, আচ্ছা কনস্টিটিউশনাল রাইট মানে বুঝতে পারছো, যেটা যে রাইটটার কথা কনস্টিটিউশনে মেনশন করা আছে সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, আর যে রাইটটার কথা কনস্টিটিউশনে মেনশন করা নেই সেটা হচ্ছে স্ট্যাচুটরি রাইট, স্ট্যাচুটরি রাইট। আচ্ছা কনস্টিটিউশনে মেনশন করা নেই বাট এটা আবার রাইট, তাহলে এটা এই রাইটটা কে দিয়েছে? এটা একটা বিল পাস করা হয়েছে পার্লামেন্টে এবং সেখান থেকে আমরা এই রাইটটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে অ্যাক্ট পাস করা হয়েছে পার্লামেন্টে, তাহলে অ্যাক্ট অফ পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্টের অ্যাক্টের থ্রুতে আমরা রাইট পেয়েছি, সেটা হচ্ছে আমার স্ট্যাচুটরি রাইটস। এটা যদি একটা উদাহরণ দেখতে চাও তাহলে কি? রাইট টু ইনফরমেশন, আরটিআই অ্যাক্টের কথা বলতে পারো। আচ্ছা এটা আমার স্ট্যাচুটরি রাইটস। আর কনস্টিটিউশনাল রাইটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যেটা কনস্টিটিউশনের পার্ট 3 তে মেনশন করা আছে, পার্ট 3 তে মেনশন করা আছে, তার মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আর একটা হচ্ছে আদার কনস্টিটিউশনাল রাইটস, মানে যেটা পার্ট 3 বাদ দিয়ে বাকি জায়গায় আছে, কনস্টিটিউশনে আছে কিন্তু পার্ট 3 তে নয়, আদার কথা আছে, তাই তো?
ঠিক আছে? এই যে আদার কনস্টিটিউশনাল রাইট, এইটার আন্ডারে তোমার পড়ে যাচ্ছে লিগ্যাল রাইট, রাইট টু প্রপার্টি। এটা হচ্ছে আর্টিকেল 300A তে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে ফান্ডামেন্টাল রাইট আর আদার রাইট, লিগ্যাল রাইটের পার্থক্য কি? ফান্ডামেন্টাল যদি রাইট ভায়োলেশন হয় তাহলে তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে অ্যাপ্রোচ করতে পারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হচ্ছে ডিরেক্টলি, নট থ্রু অ্যাপিল। মানে তুমি প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে গেলে, সেখান থেকে হেরে গেলে হাইকোর্টে গেলে, দিয়ে সুপ্রিম কোর্টে গেলে, এরকম না, ডিরেক্টলি তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো যদি তোমার ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন হয়, যেতে পারো। ঠিক আছে? কিন্তু আদার লিগ্যাল রাইট যেগুলো, হ্যাঁ, আদার লিগ্যাল রাইট যেগুলো আছে সেগুলো যদি ভায়োলেশন হয় তাহলে তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারবে না। অবশ্যই সুপ্রিম কোর্টে যেতে পারবে, কিন্তু তোমাকে থ্রু প্রসেস যেতে হবে, যে তুমি ডিস্ট্রিক্ট কোর্টে গেলে, তারপরে হেরে গেছো হাইকোর্টে গেলে, তারপর থ্রু দে সুপ্রিম কোর্টে গেলে, এইভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেন পার্থক্য। আচ্ছা, তো এই কোশ্চেনটা হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট হ্যাজ গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েতি রাজ। আচ্ছা, পঞ্চায়েতি রাজ আর তুমি যদি দেখো আর একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, তাই তো? তাহলে পঞ্চায়েতি রাজকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিলে হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 73টা হচ্ছে তোমার 1992 তে। আচ্ছা, এখানে একটা নতুন পার্ট অ্যাড হলো, সেই পার্টটা কত? পার্ট 9। আচ্ছা, একটা নতুন শিডিউল অ্যাড হলো, সেটা হলো 11 শিডিউল। ফাইন। আচ্ছা, এবার যদি বলো মিউনিসিপ্যালিটিস, হ্যাঁ, যেটা হচ্ছে আরবান লোকাল বডিজ, এইটাকে তোমার কনস্টিটিউশনাল স্ট্যাটাস কে দিল? সেটা হচ্ছে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাই তো? 74th, এটাও কত সাল? 1992। 74th 1992। আচ্ছা, এখানে নতুন কি অ্যাড করা হলো? নতুন পার্ট যেটা অ্যাড করা হলো, নতুন পার্ট যেটা অ্যাড করা হলো সেটা হচ্ছে পার্ট 9A। পার্ট 9A অ্যাড করা হলো, আর একটা নতুন শিডিউল অ্যাড করা হলো, সেটা হচ্ছে 12 শিডিউল। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার 12 শিডিউল। তো ঠিক আছে, তাহলে দেখো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992, যেটা পঞ্চায়েতি রাজকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিল।